Hello everyone, this is ASIF sir again and I am from MILESTONE School, Mohammadpur branch. How are you? You all are welcome to my English class. Yes, the topic is narration. কি ভাবছো? অনেক কঠিন কোনো কিছু? আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের সাথে একটু গল্প করা যায়। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একবার স্কুলে থাকতে ন্যারেশনের ক্লাস মিস করার কারণে দীর্ঘ 4 থেকে 5 বছর ভোগান্তি পোহিয়েছি। তুমি কি চাও তুমিও ঠিক একই রকমের ভোগান্তি পোহাও? আমি প্রথম ক্লাসটা যখন মিস করলাম তখন সেকেন্ড ক্লাসে গিয়ে দেখলাম আমি কিছুই বুঝতে পারছি না। আজকে তোমাদেরকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে মানুষের মুখের কথা দুইভাবে বলতে পারার একটা গ্রামার। অ্যান্ড বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি তোমাদেরকে একটু ব্রেইন ওয়াশ করাতে চাই। অ্যান্ড দ্য ব্রেইন ওয়াশ যা বোর্ডে লেখা আছে সেগুলো একটু ভালো করে ফলো করো, তাহলেই হয়ে যাবে। লেটস হ্যাভ আ লুক। আমি এখানে বোঝানোর চেষ্টা করব কিভাবে ইংরেজিটাকে তোমার ভেতরে আত্মস্থ করা যায় এবং কিভাবে তুমি মেনে নিতে পারো ইয়েস ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। কেন ইংরেজিটাকে ইজি ল্যাঙ্গুয়েজ তুমি বলবে? ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আনডাউটেডলি। কেন ইংরেজি শুধু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে? একটা কথা খেয়াল রাখো, যা জাতীয় বা যা আন্তর্জাতিক তা অবশ্যই সর্বজন স্বীকৃত, সবাই সেটাকে সহজে নিতে পারে। তুমিও অ্যাবিলিটি রাখো ইংরেজিটাকে সহজে নিয়ে নেওয়ার। Narration is undoubtedly a big process of grammar. Several grammatical topics you will have to learn, but তুমি যদি মন থেকে কখনো এটা নাই নিতে পারো ইংরেজি একটা সহজ ভাষা, ইংরেজি তোমার দ্বারা সম্ভব, তাহলে তো আসলে আমাকে এটাই বলতে হবে, স্যার পরীক্ষায় পাশ করিয়ে দিন, তা না হলে বিয়ে হবে না। ওকে, সো লেটস হ্যাভ আ লুক হাউ ইজি ইংলিশ ইজ। সব থেকে সহজ ভাষা হিসেবে ইংরেজির রয়েছে অনলি ওয়ান ওয়ার্ড আই। একটা মাত্র লেটার দিয়ে একটা ওয়ার্ড বুঝিয়ে দেওয়া যায়, the smallest word of the world. অন্যদিকে ইংরেজিরই রয়েছে নিউ মোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কোনিওসিস, 45 letters combining a single word. ভেবে দেখো কত সহজ কত কঠিন। আবার আসি, আমি অনেকগুলো সেন্টেন্স লিখেছি। লেটস হ্যাভ আ লুক। প্রথম যে সেন্টেন্সটা লিখেছি, আ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সের বিশেষত্ব হচ্ছে এখানে সবকটি লেটার অ্যালফাবেটের রয়েছে। তুমি কিন্তু এইরকম একটা সেন্টেন্স ইচ্ছা করলেই বানাতে পারো, তোমার ইচ্ছাটাই শুধু দরকার। এখানে তুমি এ থেকে জেড পর্যন্ত সবই পাবে। সো ইংলিশের যতগুলো লেটার তা দিয়ে আমরা একটা সেন্টেন্স, ছোট্ট একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করেছি এবং এটা খুব পরিচিত একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে সবকটি লেটার তুমি পাচ্ছ। নেক্সট, আমি একটা মাত্র ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স বানিয়েছি যেখানে ওই ওয়ার্ডটাকে অনেকবার ব্যবহার করেছি। দেখো এই সেন্টেন্সটার ভেতরে রয়েছে অনলি ওয়ান ওয়ার্ড স, এবং সেন্টেন্সটা হচ্ছে আই স এ স টু স এ স উইথ এ স। বলো এবার কি বুঝলে? তুমি তো স মানে শুধু জানো যে দেখেছিলাম, তো দেখেছিলাম মানে আমি দেখেছিলাম 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 দেখেছিলাম, এই কোনো মিনিং আসছে? আসছে না। তোমাকে জানতে হবে স হচ্ছে একটা করাতেরও নাম যা দিয়ে আমরা কেটে কাটাকাটি করি। আবার দেখো স মানে দেখা। আবার আসো, স ইজ ওয়ান কাইন্ড অফ অ্যানিমেল। তাহলে তুমি একটা স অ্যানিমেল দেখেছো, হাতে একটা স নিয়ে আরেকটা স অ্যানিমেলকে স করছে। আই দেখেছিলাম একটা স, টু স মানে কাটছে, কাটতে, আরেকটা সকে উইথ এ স মানে হাতে একটা করাত নিয়ে। ক্লিয়ার? কতটা ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ। আবার আসো, পরের সেন্টেন্সটা বলছে ক্যান ইউ ক্যান এ ক্যান উইথ এ ক্যান অ্যাজ এ ক্যানার ক্যান ক্যান এ ক্যান উইথ এ ক্যান। কি ভাবছো? একমাত্র ওয়ার্ড ক্যান, তাই দিয়ে একটা পরিপূর্ণ লম্বা সেন্টেন্স বানিয়েছি। একটু মাথাটা খাটাতে হবে। এই একটু মাথা খাটানো অনেক বৃহৎ আকারে যখন পারবে তখনই তুমি
ন্যারেশন কেন, ট্রান্সফরমেশন, এভরিথিং গ্রামারের সব কয়টি সেক্টরে বিচরণ করতে পারবে। লুক, ক্যান ইউ, ক্যান এ ক্যান, ক্যান মানে হচ্ছে একটা ক্যান, বোতল, একটা বোতল, আরো একটা বোতল। ক্যান ইউ ক্যান, তুমি কি পারবে একটা বোতল দিয়ে আরেকটা বোতল ভর্তি করতে? যেমন করে একটা ক্যান ভর্তিকারক একটা বোতল দিয়ে আরেকটা বোতল ভর্তি করে। সো এগেইন, ক্যান ইউ ক্যান এ ক্যান উইথ এ ক্যান, অ্যাজ এ ক্যানার ক্যান এ ক্যান উইথ এ ক্যান। এইভাবে করে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইন্টারেস্টিং একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে পেয়েছি। অ্যান্ড ইউ নো হোয়াট, সব থেকে বেশি ইংরেজি শব্দ কারা ব্যবহার করে? ইট ইজ আনফর্চুনেটলি দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিপল। কিন্তু সব থেকে বেশি ভয় আমরাই পেয়ে থাকি ইংরেজিকে। এই ভয়টা শুধু মনের মধ্যে আমাদের, এটাকে দূর করতে হবে, তখনই তোমার কাছে ন্যারেশনটা সহজ হয়ে যাবে। ন্যারেশন ইজ আ বিগ প্রসেস। এটা তুমি যদি একবার বুঝতে পারো তাহলে খুবই সহজ, বাট তোমার ভেতরের ভয়টাকে ভাঙতে হবে। তুমি তো জানোই না যে এই ওয়ার্ডের মানে কি। স্বাভাবিক, আমিও জানি না, কারণ আমরা তো কেউ ইংরেজ না। সো আমাদেরকে এটাকে ভোকাবুলারি এনরিচ করার মাধ্যমে শিখতে হবে। তোমাকে ওয়ার্ডের মিনিং জানতে হবে, তারপরে তোমার কাছে সবকিছুই সহজ হয়ে যাবে। নেক্সট, the last sentence I have written is a common word, মহিষ। চলো মহিষকে অনেকবার সাজায়ে কি করা যায় দেখা যাক। বাফেলো বাফেলো, বাফেলোস বাফেলোস, সো বাফেলোস বাফেলো, বাফেলো বাফেলো। মহিষ মহিষ, মহিষগুলো মহিষগুলো, তাই মহিষগুলো মহিষগুলো, মহিষ মহিষ। কোনো মিনিং হয়েছে? হয়নি। বিকজ there is no place in our country named Buffalo. We have so many places named Gulistan, named Bokshi Bazar, named Mohammadpur, but Buffalo can be a place name. একটা জায়গার নাম বাফেলো, এবং সেখানকার কোনো মহিষকে কি বলে ডাকা হবে? বাফেলো বাফেলো। সো বাফেলো এলাকার একটা বাফেলো গুতো মারার ইংলিশটাও যদি বাফেলো হয়, মহিষ যখন গুতো মারে তার নামও যদি বাফেলো হয়, দেন কি দাঁড়ালো ব্যাপারটা? একটা বাফেলো যার বাড়ি বাফেলোতে, সে বাফেলো করেছে অনেকগুলো বাফেলোকে, তাই অনেকগুলো বাফেলো বাফেলো করেছে বাফেলো এলাকার বাফেলোকে। লোক, বাফেলো এলাকার বাফেলো, it is verb and that is why SES is added here, third person singular and SES is added, then buffalo buffalo buffaloes, অনেকগুলো বাফেলো, তাই again অনেকগুলো বাফেলো, this is verb in plural form because এখানে সাবজেক্টটা প্লুরাল। অনেকগুলো বাফেলো বাফেলো করেছে বাফেলো এলাকার বাফেলোকে। I guess it is clear. So আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি how easy English language is and how critical if you don't know the word meaning. আমার একটা পরিচিত আমেরিকান সিটিজেন ছিল, এখনো আছে, যে আমাকে বলেছিল, আসিফ, ক্যান ইউ টেল মি what you should have as a non-English speaking country people to enrich or to speak in English? Then I thought, what should we have? Then I started the answer. Grammar, tense, vocabulary. Then she said, stop. You only need 3 things. I asked what? She answered, vocabulary, vocabulary, vocabulary. চলো আমরা ন্যারেশনের ক্লাসটা শুরু করি। ওকে, মনে করো তোমার 5 ধরনের মনের ভাব আছে। 5 ধরনের মনের ভাবগুলো কি কি? চলো দেখি। তুমি স্কুলে গিয়েছিলা? তুমি কি স্কুলে গিয়েছিলা? তুমি কখন স্কুলে গিয়েছিলা? স্কুলে যাও? স্কুলে যেও না। সবসময় স্কুলে যাবে? প্লিজ স্কুলে যাও। তো তুমি এই ভাবগুলোতে ইউজ টু হয়ে যেতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার মনে কতগুলো ভাব আছে। তোমার প্রথম ভাবটা হচ্ছে স্টেটমেন্ট, তারপরে 2টা কোশ্চেন, তারপরে তোমার 3টা হচ্ছে আবেগ প্রকাশ করবে, তার একটা করে দিয়েছে, আদেশ করেছে, নিষেধ করেছে। তো এরপর একটা করো তুমি লেট দিয়ে। ভাবটা কিরকম? পরামর্শ চাও, আমাকে স্কুলে যেতে দিবে, আমাকে স্কুলে যেতে দাও, এইটা। আরেকটা হচ্ছে কাউকে তুমি প্রস্তাব দিতে পারো, সেটা হচ্ছে লেটস গো টু স্কুল। সো এই 3টা দিয়ে তুমি কি কি বুঝালে আমি একটু রিভিউ করি। সেটা হচ্ছে গো, ডোন্ট গো, অলওয়েজ গো, প্লিজ গো, এই 4টা দিয়ে তুমি ইম্পারেটিভ একটা। আচ্ছা, তারপরটা কি? লেট মি গো, এবং তারপরটা হচ্ছে লেটস গো। তো
এই কথাগুলো তুমি হচ্ছে ইম্পারেটিভ করেছো। এবারে তুমি আসলে দোয়া করবে কাউকে, দোয়া করতে গেলে তোমাকে বলতে হবে আল্লাহর নাম নিয়ে, মে আল্লাহ ব্লেস, অথবা লং লিভ মাই সন, লং লিভ মাই প্রেসিডেন্ট, এই কথাগুলো দিয়ে তুমি দোয়া করতে পারো। অ্যান্ড ফাইনালি তুমি অবাক হবে, তুমি বিস্মিত হবে, মনের ভাবটা শেষ করবে তুমি এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে। তুমি প্র্যাকটিক্যালি ভেবে দেখো, গ্রামার এসছে তোমার কথা থেকে। সো তুমি যখন বলো তখনই গ্রামার হয়। অ্যান্ড তুমি বলো হচ্ছে এই 2-3-2-3, অ্যান্ড তাদের বস সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ। তার মানে তুমি কখনো বিবৃতি দাও, তুমি প্রশ্ন করো, তুমি খুব আবেগ প্রকাশ করতে গিয়ে তুমি দোয়া আসি, মানে তুমি হচ্ছে গিয়ে তুমি পরামর্শ চাও, তুমি কাউকে প্রস্তাব দাও, অথবা তুমি কাউকে আদেশ করো, অ্যান্ড তুমি কারোর জন্য দোয়া করো, অ্যান্ড তুমি খুব খুশি হও, তুমি খুব অবাক হও, অথবা তুমি খুব কষ্ট পাও। সো এই 5 ধরনের কথা কোনো মানুষ 2 ভাবে বলতে পারে। 5 ধরনের কথাই যদি সবগুলো আমাদের কয়টা 5টা, তা বলবে কয় ভাবে? 2 ভাবে। তো কি কিভাবে বলবে? প্রথমটা বলবে হচ্ছে এইভাবে, ধরো এই মানুষটা বলেছে হি সেইড, যেই কথাটা ইনভার্টেড উপরে যেটা দেখতে পাচ্ছ, দিস আর কল্ড ইনভার্টেড। যখন কোনো সেন্টেন্স কোনো ব্যক্তির মুখের ভাষা হয়ে যায় তখন তা হচ্ছে গিয়ে তার ডিরেক্ট স্পিচ, তখন তো তার স্পিচ। আর কথাটা যখন সরাসরি তার মতো করে বলা হয়, লাইক দিস, এইভাবে বলাটাই হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচ। কেন ডিরেক্ট? কথাটা হচ্ছে ডিরেক্টলি ব্যক্তি যেমনি বলেছে, বক্তা, সেই বক্তার কথাটা একদম তার মতো। সো ডিরেক্ট স্পিচ, এটা লিখতে হয় এভাবে। অ্যান্ড দিস উইল কাম টু ইউর এক্সাম অ্যাজ ইউর ন্যারেশন কোশ্চেন। এই স্পিচটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করা মানে কি করতে হবে? এই স্পিচ ধরে উল্টাপাল্টা করতে হবে না, এই স্পিচের বিশেষত্ব তুলে দিতে হবে। তার মানে কথাটা হচ্ছে দুরকম, কারো মুখের কথা তার মতো, অথবা তার মুখের কথাটা তোমার মতো। সো ন্যারেশন কথাটা হচ্ছে জাস্ট একটা ফানি প্রক্রিয়া। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, সব থেকে বেশি ন্যারেশন করে তোমার সামনে খবর পাঠক যারা, একটু ভেবে দেখো খবর পাঠকের কি কাজ? খবর পাঠক সারাদিন যা হয়েছে তাকে তার মতো করে তোমার কাছে ব্যক্ত করবে, যে শেখ হাসিনা বলেছেন আগামী এতদিন দেশে লকডাউন থাকবে। তো তারপরে ধরো আরো একটা নিউজ ধরো, যেমন ধরো আজকে অমুক জায়গায় একটা নেতা এই কথাটা বলেছে, তো নেতা কি বলেছে? যে আপনারা ঘরের মধ্যে থাকবেন। নেতা কিন্তু একটা আদেশ দিয়েছে ধরো। তো সেই খবর পাঠক কি করবে? তার কথাটা তোমার কাছে ব্যক্ত করে, যে অমুক নেতা আদেশ করেছেন যে দেশের জনতা যারা আছে তারা সবাই যেন ঘরে থাকে। তো এই কথাগুলোকে ঘুরিয়ে বলাটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এন্ড দ্য সেন্টেন্স লুক লাইক দিস, হি সেড দ্যাট, কমাটা তুলে দিয়েছি দ্যাট দিয়ে। আর সেইড কথাটাকে চেঞ্জ করতে পারিনি, কারণ যা বলেছে তা এই টাইপের সেন্টেন্স। বরাবর তোমাকে মনে রাখতে হবে কোন কথাটা কোন কোন ধরনের সেন্টেন্সের ক্যাটাগরিতে পড়ে। তাহলে তুমি সে বললো না, সে প্রশ্ন করলো না, সে আদেশ করলো না, কি তোমাকে সে রিকোয়েস্ট করলো, কি করলো, সেটাই প্রথম পরিবর্তন আমাদেরকে করতে হয়। তো আমরা এটাকে পরিবর্তন করতে পারিনি, লিখতে পারতাম টোল্ড। এটা পরবর্তী আলোচনায় তোমরা বুঝতে পারবে। সো হি সেইড বা টোল্ড দ্যাট, আই কথাটা কিন্তু আসলে সে ছিল, এইখানে এসে চেঞ্জ হয়ে কি হয়েছে? হি হয়েছে। আচ্ছা, তারপরে কি হয়েছে? অ্যাম ফিলিং, টেন্সের চেঞ্জ হয়েছে। দ্যাট ইজ ন্যারেশন মানে হচ্ছে সবকিছু পাস্ট টেন্সে চলে যাবে। এটা হচ্ছে একটা ভার্বের ধারণা, আমরা পরবর্তী অংশে আমরা দেখবো সেটা। তো ভার্ব চেঞ্জ করে ওয়াজ ফিলিং এ পরিবর্তন হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। এন্ড নেক্সট সিক ওয়াজ প্লেসড অ্যাজ লাইক অ্যাজ, কারণ সিক এর আর কোনো পরিবর্তন করার কিছুই নেই। এইখানে যদি নাও থাকতো তাহলে তোমাকে এখানে কি বলতে হতো? দেন। ভেবে দেখো, কেউ বলেছে আমি এখন অসুস্থ, ঘুরিয়ে তুমি বলছো কেউ বলেছিল যে সে তখন অসুস্থ ছিল। দ্যাট ইজ কল্ড ন্যারেশন। সো লেটস গো টু সাম এক্সাম্পলস। আমরা চলো কিছু এক্সাম্পল দেখি, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে অ্যাকচুয়ালি হোয়াট ইজ অ্যাবাউট ন্যারেশন। Reported speech. Examples. I played computer games yesterday. Asif said. It's a direct speech. Asif said that he had played computer games the day before. It's an indirect speech. Next comes, she said, I am going to Paris tomorrow. Indirect speech, she told that she was going to Paris the next day. After that, he said, I cannot help you because I have got too much to do. Indirect speech, he told that he couldn't help me because he had too much to do. All the examples belong to assertive sentence.
Next, in interrogative sentence, when we have to ask somebody using auxiliary verbs, we can say like this. He said, "Do you want to have a meal?" In direct speech, he asked the lady if she wanted to have a meal. Next, he said, "Can I use your phone?" In direct speech, he asked me if he could use my phone. After that, he said, "Can't you help me to do this?" In direct speech, he asked me if I couldn't help him to do that. After that, it comes WH questions. Examples: she said, "When do you have to go to work?" In direct speech, she asked me when I had to go to work. Again, she said, "Where are you going?" In direct speech, she asked me where I was going. Up next, we have to concern about imperative sentence when there are order, advice, forbid, and request. So let's start the examples. First one, "Please do me a favor," she said to me. In direct speech, she requested me to do her a favor. Next, "Do this at once," she said to me. She ordered me to do that at once. Next, "Don't do this now," she said to me. In direct speech, she forbade me to do that then. And the last one, "Always help the poor," she said to me. In direct speech, she advised me to help the poor always. Here I have to mention a thing. Please is the word which is expressing you a request. Where there is nothing to say, just an order, like do it or do this or come here or go there, that goes to an order sentence. Next comes don't started sentence. When imperative starts with don't, it expresses something which is forbid. Forbid means somebody is telling you not to do something. And always or never is the word which expresses advice. It goes to the first pattern of imperative. Next comes the sentences with let. Direct speech, "Let the man come in and have dinner with us," Rose said to Mira. In direct speech, Rose suggested Mira that the man should go in and have dinner with them. Here I have to mention, let expresses you suggestion. Next, direct speech, "Let her post a letter," Rohan said to me. So in direct speech, Rohan suggested me that she should post a letter. According to the narrative style question pattern, you have to mention suggested and you have to mention should instead of let. Next comes imperative in last portion where let's is the starting word. "Let's make a plan to go on a study tour," Mizan said to his friends. In direct speech, Mizan proposed to his friends that they should make a plan to go on a study tour. Again, "Let's arrange a journey by boat," Ronnie said to them. In direct speech, Ronnie proposed to them that they should arrange a journey by boat. Here I have to mention, let's is the expression of a proposal. That is why reporting verb is changed with proposed to, and to is mandatory here. And as usual, let will be narrated as should. That is the pattern of imperative. And next comes optative sentence where may is the starting word. Let's look at the example. Father said to Mira, "May Allah keep you in happiness all the time." So father wished Mira that Allah might keep her in happiness all the time. Might is the word which should be placed in the sense of optative. Next example. Direct speech. "If I could be the owner of the house," he said. In direct speech, he wished that he might be the owner of the house.
we can see in optative sentences, might is the mandatory auxiliary verb. Next, at the last portion, exclamatory sentence. Direct speech. Abid said, "Alas, I have failed in the exam." In direct speech, Abid exclaimed with sorrow that he had failed in the exam. Next, direct speech. He said, "What a nice trip it was." In direct speech, he exclaimed with joy that it had been a nice trip. Here I have to mention, was the verb. It was narrated into had been. This is the style of verb change in narrative style. Past indefinite will be transformed into past perfect. And the last sentence is, Sarah said, "How sweet its smell is." In direct speech, Sarah exclaimed with wonder that its smell was very sweet. So it was all of the pattern examples of sentences in direct and in indirect speech. So we can see the change of tenses, that is present indefinite was changed into past indefinite, as well as continuous was changed into past continuous, perfect was changed into past perfect, and present perfect continuous was changed into past perfect continuous. So what about the past tenses? Past indefinite will be transformed as past perfect. Past continuous will be transformed as past perfect continuous. But past perfect and past perfect continuous will remain same. And in future, will or shall will be narrated as would. Can will be narrated as could. And may will be changed as might. These are the basic changes of tenses. And next comes the miscellaneous changes. These are called adverbs that are to be changed in narrative style. You have to write there instead of here. Now will be changed as then. This will be that. These will be those. Today will be that day. Tonight will be that night. Yesterday will be the previous day. Last night will be the previous night. Last week will be changed as the previous week. Tomorrow will be changed as the next day. The next week will be changed as the following week. Ago will be narrated as before. Thus will be changed as so. Here you have to remember, was will be changed in indirect speech as had been. If you have one auxiliary verb as the principal verb and the auxiliary verb is had, then you have to make double had in indirect speech. Think had was the past indefinite tense and you have changed had as past perfect tense. Come will be go. Must will be changed as had to or must. That musts, those musts which are not to be changed or you are bound to make it sure, that will be remain same. And some silly musts that can be changed as had to. If you have sir or miss, then you have to respect, you have to show respect, and you have to write respectfully. In final, if you have yes or no, then you have to write replied in the affirmative or replied in the negative. So finally, changes in pronouns. I told you, I, you will be changed as he, she, they. And there are some connectors at a glance. In assertive, you will have to write that. In interrogative, you will have to write if or WH. In imperative, you will have to write to, or for those lets, you have to write that as connector. And optative and exclamatory will require that. Thank you. Hello again. কি খবর? এতক্ষণ তোমরা যেটা দেখেছো সেটা হচ্ছে আমাদের মনের যত কথা তার বিভিন্ন ধরনের এক্সাম্পলস, এবং এক্সাম্পলস গুলো তোমরা দুটো ধরনের স্টাইলে লেখা দেখেছো, যেটার প্রথমটা ছিল ডিরেক্ট স্পিচ, কমা ইনভার্টেড দিয়ে ডিরেক্ট স্পিচ ছিল, এবং প্রত্যেকটা সেন্টেন্সের নিচে তার ইনডিরেক্ট স্পিচ দেয়া ছিল। তো আমরা এক্সাম্পল দেখে একটা ধারণা তৈরি করতে পেরেছি।
আসলে ন্যারেশন পারতে গেলে তোমাকে কি পারতে হবে? ন্যারেশন একটা হচ্ছে অনেক জটিল ধাঁধা। ন্যারেশন কখনো কোনো শর্টকাট পদ্ধতিতে তুমি মাথার মধ্যে নিতেই পারবে না। তোমাকে ন্যারেশন পারতে গেলে প্রকৃতপক্ষে বুঝতে হবে কোনটি ডিরেক্ট স্পিচ এবং তাকে ইনডিরেক্ট করতে গেলে তোমাকে কি কি গ্রামারের র ম্যাটেরিয়ালস মাথায় রাখতে হবে। তো চলো আমি তোমাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিই। দেখো আমরা কি কি চেঞ্জ করেছি ন্যারেশনে। আমরা এইরকম করে একটা, দিস ইজ কল্ড, ইফ ইউ থিঙ্ক ইট ইজ অ্যান এক্স-রে। এন্ড তুমি একটু আগে যে এক্সাম্পল গুলো দেখেছো খেয়াল করে দেখো, এক্সাম্পল গুলোর ভিতরে টোল্ড কথাটা ছিল, আস্কড কথাটা ছিল, কখনো অর্ডার করেছিল, কখনো ফরবেড করেছিল, কখনো অ্যাডভাইস করেছিল, কখনো সাজেস্টেড অর কখনো প্রপোজড টু। এই কথাগুলো তুমি কিভাবে চেঞ্জ করবা? এগুলো চেঞ্জ করবা এই রিপোর্টেড স্পিচ যেটা তোমার ইনভার্টেডের ভেতরকার সেন্টেন্সটি দেখে, এবং ওই সেন্টেন্সটা দেখে তোমাকে চিনতে হবে। এবং আমি তোমাকে বুদ্ধিটা শিখেছিলাম অ্যাসার্টিভ 2 3 2 3। তারপরে আসো, প্রত্যেকটা সেন্টেন্স তোমাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করবাটা কোথায়? কানেক্ট করবা হচ্ছে যেটা ডিরেক্ট স্পিচের কমা ইনভার্টেড থাকবে তাকে এলিমিনেট করে দিয়ে তুমি বেশিরভাগ ক্ষেত্রেই দ্যাট কথাটা লিখবা। তবে তুমি যখন 2 3 2 3 পারবে, অ্যাসার্টিভের পর 2 যখন আসবে মাথায়, তখন মনে মনে ভেবে নেবে এখানে তুমি কখনো দ্যাট ব্যবহার করতে পারবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে হলে আমরা ইফ ব্যবহার করব, এবং WH থাকলে WH ব্যবহার করব। এটাই হচ্ছে গিয়ে ন্যারেশনের একটা জেনারেল রুলস, এবং এই রুলস গুলো তুমি একেবারে পুঙ্খানুপুঙ্খ মাথায় রাখতে হবে। ইটস আ বিগ প্রসেস। তুমি যদি যে কোনো ওয়ার্ড ভুল করো তোমার নাম্বার কাটা যাবে। ইভেন স্পেশালি তুমি যদি ভার্ব ভুল করো তাহলে তুমি ন্যারেশনের ওই লাইনটাতে কোনো নাম্বারই পাবে না। ওকে, প্রসিড। চলো আমরা দেখি তারপর। এরপরে আমরা কানেক্ট করেছি, যখন আমরা দেখেছি সেন্টেন্সটা ভার্ব দিয়ে হয়েছে তখন আমরা টু দিয়ে কানেক্ট করেছি, কারণ যেখানে ভার্ব থাকবে সেখানে টু দিয়ে কানেক্ট করবো, আর যখন সাবজেক্ট থাকবে তখন আমরা দ্যাট দিয়ে কানেক্ট করবো। নেক্সট, এরপরে আমরা যতগুলো সেন্টেন্স পেয়েছি সবগুলোকে দ্যাট দিয়ে কানেক্ট করেছি, এবং প্রত্যেকটা সেন্টেন্সই আমাদের সাবজেক্ট দিয়ে শুরু হবে। সাবজেক্ট দিয়ে শুরু হওয়ার অর্থ হচ্ছে ন্যারেশন মানে হলো পাস্ট টেন্স তোমাকে করতে হবে, এবং সেন্টেন্সটা বানাতে হবে অ্যাসার্টিভ। আমরা অ্যাসার্টিভের স্ট্রাকচার তো জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করবো। তার মানে হি টোল্ড মি দ্যাট, কমা ইনভার্টেড দ্যাট দিয়ে তুলে প্রথম ওয়ার্ডটা যা লিখবো তার সাবজেক্ট। তাহলে তার পরেরটা কি হতে পারে? হি আস্কড মি, এখানে তো দ্যাট লিখতে পারবো না। হি আস্কড মি ইফ অথবা WH সাবজেক্ট। তার মানে হু আর ইউ, হু ইউ আর, আরটা চেঞ্জ হয়ে ওয়্যার। তো হু আর ইউ ন্যারেশন করলে হি আস্কড মি হু ইউ ওয়্যার, ইউটা কখনো আইও হতে পারে। ইটস আ টেকনিক, সাবজেক্টের পরিবর্তন। তুমি যদি কখনো ন্যারেশনে একদম ভালো মতো বুঝে যাও তখন তুমি বুঝবা যে আসলে এগুলো কোনো নিয়মই না। এই জন্য আমি তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিই, মনে রাখবে। আমি তুমি হিসিদে হয়ে যাবে। ইটস আ টেকনিক। হিসিদে বলতে অ্যাকচুয়ালি হি, শি, দে। আমি, আই, তুমি, ইউ। আই আর ইউ বেশিরভাগ ক্ষেত্রে দে, হি অথবা শি হয়ে যেতে পারে। দ্যাট ইজ, আমি যখন বলবে, কেউ যখন বলবে রহিম সেইড আই এম সিক, তোমার ভাষায় রহিম সেইড হি ওয়াজ সিক, আইটা হি হয়ে গেছে, আমিটা হি হয়ে গেছে, তো আমি তুমি হিসিদে হয়ে যাবে। এটা একটা টেকনিক। এরপরে তোমাকে আরো মনে রাখতে হবে, এখানে সেটা লেখা আছে, আরো মনে রাখতে হবে তোমার ভার্ব। উই নো ইন জেনারেল কনসেপ্ট তিনটা টেন্স, কিন্তু তিনটা টেন্স হলেও প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার টেন্সটা কিন্তু V3 না। ন্যারেশনে মূলত ফিউচার বলতে কোনো কথা আপাতত তুমি রাখতে পারবে না। কেন পারবে না? তারও একটা কারণ আছে। মনে করো ভার্ব নামে একটা লোক আছে, তার দুইটা বউ আছে, বড় বউয়ের দুইটা ছেলে আছে। বড় বউ যে, তার তো ক্ষমতা সবসময় বেশি, তো বড় বউটা হচ্ছে গিয়ে ভার্বের ফাইনাইট ফর্ম, এবং তার কয়টা ছেলে আছে? দুইটা। এই দুইটাই হচ্ছে দুইটা টেন্স, V1 এবং V2। আমাদের হাতে প্রত্যেকটায় একটা, দুটো, তিনটা, চারটা কর রয়েছে। প্রত্যেকটা টেন্সের চারটা করে স্টাইল রয়েছে। ন্যারেশন আর কিছুই না, V1টা সরাসরি V2 এর চারটা ফর্মে পরিবর্তন হয়ে যাবে। দ্যাট ইজ V1 V2 হয়ে যাবে। দ্যাট ইজ 1 = 2 হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন হবে তখন ন্যারেশন করলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দ্যাট ইজ 1 = 2 হবে। এখন 1 = যখন 2 = কিন্তু ফিউচারে যেতে পারছো না, ভবিষ্যৎ অন্ধকার। তো ফিউচারে যখন না যেতে পারছো তখন 2 এর 1 2 এর 3 তে দাও, 2 এর 2 2 এর 4 এ দাও। ইট মিনস পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট করো, পাস্ট কন্টিনিউয়াস,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করো, এবং সর্বশেষ যখন পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো এদের কোনো যাওয়ার জায়গাও নেই। সো 3 = 3, 3 মিনস V3, পারফেক্ট টেন্সে V3 দিয়ে করতে হয়। সো এটাই হচ্ছে টেন্সের পরিবর্তন, যেটা রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন করার কথা তোমাকে আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি। সো ন্যারেশন করতে গেলে তোমাকে বেসিক্যালি কি কি জিনিস চেঞ্জ করা লাগছে? প্রথমত রিপোর্টিং ভার্বের সেইট, যা আমরা এখানে লিখেছি। নাম্বার 2, তোমাকে রিপোর্টিং ভার্বের সেইডের পর যে প্রথম কাজটা, সেটা হচ্ছে কমা ইনভার্টেড, দুটো স্পিচের মধ্যে, দুটো বাক্যের মধ্যে কমা ইনভার্টেডটা এলিমিনেট করে দিতে হবে। তার এলিমিনেট কিভাবে করবে? ম্যাক্সিমাম ওয়ার্ড দ্যাট, তবে ইন্টারোগেটিভে দ্যাট দেওয়া যাবে না, এবং ইম্পারেটিভের যখন আদেশ করবে ভার্ব দিয়ে শুরু হবে তখন তুমি দ্যাট দিতে পারবে না। সো দিস ইজ দ্য জেনারেল ক্রাইটেরিয়া অফ ন্যারেশন। তারপরে কি আছে? তারপরে তোমাকে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, আমি তুমি হিসেবে হয়ে যাবে, এন্ড তারপরে তোমাকে ভার্বটা পাস্ট টেন্স করে দিতে হবে। এন্ড অলরেডি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তুমি পারফেক্ট টেন্সে নিয়ে যেতে পারো। আমি টেকনিকটা দেখেছি, 1 = 2, 2 = had দিয়ে 3, and had দিয়ে 3 = had দিয়ে 3. That is the change of verb. And all time মাথার মধ্যে রাখতে হবে কে কাকে কতবার কি বলল। এটাই তোমার ন্যারেশনের মূল কাজ। কলমটা হাতে নিয়ে আর এক হাত থাকবে কোশ্চেনে, এবং ভাবতে হবে আসলে আমি যা লিখবো তা হচ্ছে কে বলেছে, আর কে বলেছে, আর যখন কেউ বলবে তখন তো অবশ্যই কাউকে বলবে। দিস ইজ দ্য মেইন থট। তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি ন্যারেশন কখনোই স্কিল হতে পারবে না। আর যখন তুমি ন্যারেশন বুঝবে তখন মনে মনে ভাববে আসলে তো ন্যারেশনের এত এত কিছু নিয়ম, কিন্তু অ্যাকচুয়ালি এত নিয়ম তো কিছুই না। একবার মাথায় চলে গেলে আর কখনো তুমি বুঝতে পারবে না। সো লেটস গো অন। এবং একটা কথা মনে রাখবে, আমরা তখন যদি দেখেছি যে অ্যাকচুয়ালি সেন্টেন্স দিয়ে কিন্তু স্পিচ, কিন্তু সব কয়টা সেন্টেন্স কি অটোমেটিক স্পিচ? একটা স্পিচ মানে কিন্তু একটা সেন্টেন্স, বাট একটা সেন্টেন্স মানেই কি স্পিচ? নেভার। স্পিচ হতে গেলে তাকে অবশ্যই একটা সেন্টেন্সের মালিক দিতে হবে, এবং স্পিকার প্লাস সেন্টেন্স ইকুয়াল টু একটা স্পিচ। সো অল দ্য সেন্টেন্সেস আর নট স্পিচ, বাট অল দ্য স্পিচেস আর ডেফিনেটলি কোনো না কোনো সেন্টেন্স। সো টু বি স্পিচ there should be a speaker. So speaker said if it is directly, then direct speech. Speaker said if it is indirectly, through this process, that is indirect speech, and that is narration. Okay, চলো আমরা এর পরবর্তীতে দেখি কিভাবে আমরা narration প্র্যাকটিস করে দেখতে পারি। Hello, what's up again? Let's start our first exercise. So আমাদের স্ক্রিনে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। This is gonna be the passage narration pattern. Before starting the answer, this is your first responsibility to read the passage according to your concept. এখানে আর কিছুই নেই, দুইজন লোকের কথোপকথন দেয়া রয়েছে। As you know, কে বলেছে, কাকে বলেছে, আসলে বলেছে, টিচার বলেছে, স্টুডেন্টকে বলেছে। আমি চাই তোমরা স্ক্রিনের উপরে কোশ্চেনটা রিডিং পড়ো, একটা আইডিয়া গ্যাদার করো, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। 1 মিনিট পজ দিয়ে স্ক্রিনের উপরে কোশ্চেনটা পড়ে নাও। সো আই গেস সবাই কোশ্চেনটা পড়েছো। সো এখন তুমি বলো তুমি কি বুঝতে পেরেছো। একদম বাংলায় আগে মাথার মধ্যে ভাবো, কোশ্চেনটা পেয়ে কলম নিয়ে লেখা শুরু করবে না। কোশ্চেনটা পেয়ে তুমি একটু বুঝবে, সিচুয়েশনটা কি মাথায় নেওয়ার চেষ্টা করবে। সিচুয়েশনটা ছিল টিচার স্টুডেন্টকে বলেছে কেন তুমি হোমওয়ার্ক নিয়ে আসোনি আজকে, তাই বলেছি। সো আমরা একটু ব্যাপারটা খেয়াল করি। আমি বলেছিলাম সব কয়টাই সেন্টেন্স হবে। কেন তুমি নিয়ে আসোনি, সো কোশ্চেনটা করেছে ওয়াই দিয়ে। লুক এট দ্য প্যাটার্ন। ওয়াই দিয়ে তোমার যদি কোনো ইন্টারোগেটিভ হয় তাহলে তুমি আস্ক দিয়ে অ্যান্সারটা শুরু করবে। সো আমি যদি বলি কে বলেছে, তাহলে টিচার বলেছে, অ্যান্সারটা শুরু হবে দ্য টিচার। ভেবে দেখো, জিজ্ঞেস করেছে, তার মানে আস্কড। কাকে জিজ্ঞেস করেছে? দ্য স্টুডেন্ট। এখন দেখো আস্কড পর্যন্ত এসেছো, তুমি জানো ওয়াই দিয়ে কোশ্চেন হয়েছে, তার মানে WH থাকলে WH লিখে দিতে হবে, এবং এরপরে তোমাকে সাবজেক্ট লিখতে হবে ওয়াই। এখন দেখো ওয়াই ডিডেন্ট ইউ ব্রিং। আমি বলেছিলাম WH এর পর সাবজেক্ট দিতে হবে, ডিডেন্ট কথাটা পরে, ইউটা হয়ে যাবে হি, আমি তুমি হিসিদের হয়ে যাবে, তুমিটা হি হয়েছে। সো ওয়াই হি বুঝাই দিতে হবে প্রোনাউন রেফারেন্স করে। হিটা অ্যাকচুয়ালি কে, হিটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট। দিস ইজ কল্ড রেফারিং প্রোনাউন। সো ওয়াই হি ডিড থাকলে হ্যাড হবে,
মনে পড়ে 2 থাকলে 3 হবে, 3 লেখার ফর্মুলা হ্যাড, তারপরে V3 লিখতে হয়। সো why didn't you bring your homework? Why he had not brought his homework? Today থাকলে that day হবে। So why he had not brought his homework that day. এখন এই ফুল স্টপটা দেওয়ার আগে তোমাকে ভাবতে হবে, যেহেতু প্যাসেজ, একজন লোক একটার বেশি কথা বলতে পারে। সো এইখানে দেখো টিচার কোশ্চেন করেছে কেন তুমি হোমওয়ার্কটা নিয়ে আসোনি, এইখানে তার আর কোনো কোশ্চেনই নেই। সো আমরা এখানে নির্দ্বিধায় তার আর কোনো কথাই নেই। সো উই ক্যান পুট আ ফুল স্টপ হিয়ার। এখন তুমি দেখো দ্য সেকেন্ড স্পিচ ইজ স্টার্টেড উইথ দ্য স্পিকার দ্য স্টুডেন্ট ওয়েন হি ইজ রিপ্লাইং হিজ টিচার্স কোশ্চেন। সো যেহেতু রিপ্লাই করছে, সো নির্দ্বিধায় আমরা রিপ্লাই দিয়ে শুরু করবো এবং অবশ্যই স্টুডেন্ট দিয়ে শুরু করবো। তারপর দ্য স্টুডেন্ট replied that he, কোশ্চেনটা ছিল I was seriously ill, আইটা হয়েছে হি, তোমরা তো জানোই। আচ্ছা, হি স্টুডেন্ট। এখন দেখো ওয়াজ V2, 2 থাকলে যেহেতু 3 হবে, 3 দেওয়ার ফর্মুলা আছে হ্যাড দিয়ে 3 দিতে হবে। সো ওয়াজের V3 হচ্ছে হ্যাড বিন। প্রচুর পরিমাণে পরীক্ষায় এই কথাটা আসে, ওয়াজ থাকলে হ্যাড বিন লিখতে হয়। সো হি হ্যাড বিন সিরিয়াসলি ইল। আমি যে ফুল স্টপটা দিলাম, এইভাবে তুমি ফুল স্টপ দিতে পারবে না। অবশ্যই তোমার একটা আঙ্গুল থাকবে কোশ্চেনে। সো কোশ্চেনের আঙ্গুলটা এই কারণেই থাকবে, কোনো একটা ওয়ার্ড তুমি যদি লেখার সময় মিসিং করো, তাহলে তোমার ন্যারেশনটা স্বভাবতই ভুলে যাবে। সো কোনো ওয়ার্ড মিস হওয়া যাবে না এবং ম্যাক্সিমাম ওয়ার্ডই পরিবর্তন হবে, এই কথাটা মনে রাখবে। ওকে, সো সিরিয়াসলি ইল লেখার পর ফুল স্টপ কেন দিব না, তার কোশ্চেনের দিকে দেখলে বুঝতে পারি। এই কথার পরে সেই ছেলে আরো একটা কথা বলেছে। কি বলেছে? সে পরের দিন হোমওয়ার্কটা নিয়ে আসবে এবং স্যার বলে বলেছে। দেয়ার ইজ আ রুল, স্যার দিয়ে যদি কখনো কোশ্চেন কোনো কথা বলে, তাহলে তোমাকে রেসপেক্টফুলি কথাটা লিখতে হবে। এইরকম চেঞ্জ গুলোকে তুমি অ্যাডভার্বিয়াল চেঞ্জ বলতে পারো। অ্যাডভার্ব অফ টাইমের ন্যারেশনে একটা বিশাল পরিবর্তন রয়েছে। এইটা ওইটা হবে, এখন তখন হবে, আজকে ওই দিন হবে, টুমরো দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হবে, সো থাকলে ডাজ হবে, নাও থাকলে দেন হবে, দিস দ্যাট হবে, হিয়ার দেয়ার হবে। প্রচুর পরিমাণে চেঞ্জ। স্যার থাকলে রেসপেক্টফুলি কথাটা লিখতে হবে। সো এরপরে আমরা যোগ যখন করব, দ্বিতীয় কথা মনে রাখতে হবে, প্যাসেজ ন্যারেশনের নতুন কোনো নিয়ম নেই। এন্ড কথাটাই তোমার একটা নতুন ক্লজ যোগ করতে পারে। দ্বিতীয়বার তুমি যখন লিখবে এন্ড অ্যাডেড দেওয়ার চেষ্টা করবে। তৃতীয়বার লিখতে গেলে ফার্দার সেইড লিখতে হবে। ঠিক আছে, তাহলে ইল এন্ড অ্যাডেড রেসপেক্টফুলি ইচ্ছা মতো, এন্ড রেসপেক্টফুলি অ্যাডেড কোনো সমস্যা নেই। রেসপেক্টফুলি দ্যাট কি ছিল, I will bring my homework tomorrow, তার মানে রেসপেক্টফুলি দ্যাট হি, এবং এটা অবশ্যই স্টুডেন্ট, উইলটা হয়ে যাবে উড, তারপরে ভার্ব ওয়ান ফর্ম বসবে, ব্রিং, মাই থাকলে তো হিজ হয়ে যাবে, হোমওয়ার্ক, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়ে যাবে। ফুল স্টপ। এন্ড তুমি দেখতে পাচ্ছ কোশ্চেনে ওইখানে ইনভার্টেড ক্লোজ হয়ে গেছে। অন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি টিচার আর মাত্র একটা কথা বলেছে, সেটা কি, মে আল্লাহ কিপ ইউ সেফ। এই কথাটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কিভাবে তুমি বুঝতে পারবে? আমি কিন্তু প্রত্যেকবার আমার ইনভার্টেডের নতুন সেন্টেন্সটা কোন ধরনের সেটা বোঝার চেষ্টা করছি। সো তুমিও সবসময় সেন্টেন্স দিয়েই তুমি ন্যারেশনটা করবে। সো তুমি দেখতে পাচ্ছ মে আল্লাহ কিপ ইউ সেফ। যদিও এই কথাটা অপটেটিভ সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সের পরে আর কোনো কথাই পাচ্ছি না। সো এইটা একটা ন্যারেশনের জেনারেল ক্রাইটেরিয়া, যে তুমি একটা প্যাসেজ লিখছো, কারো কথা দুইটা ডায়লগ, একটা ডায়লগের মতো ঘুরিয়ে নিজের মতো করে লিখছো। ইউ ক্যান অ্যাড এনি
any connector while writing the ending sentence of your narration. So এই সেই ওয়ার্ডটা দেন আফটার দ্যাট সিচুয়েশনটা বুঝো কেউ কাউকে বললো আই উইল কিল ইউ দেন ইউ ক্যান সে somebody warned somebody threatened someone that he would kill him কেউ বললো what a nice flower so তুমি যে কোনো অবস্থাতেই বলতে পারো somebody exclaimed with thrilled somebody exclaimed with surprise somebody exclaimed with whatever you can say আমি বলেছিলাম ন্যারেশনের কোনো নিয়ম নেই সো তুমি আস্তে আস্তে বুঝতে পারবে দেন কথাটা দেওয়ার জন্য কোনো মেসেজ পাঠাবে না কেউ তোমাকে ইচ্ছা মতো তুমি ভাব ঠিক রাখার জন্য কানেক্টর ইউজ করতে পারো দেন দ্য টিচার অপটেটিভ সেন্টেন্সের জন্য আমরা উইশড লিখেছিলাম আমরা জানি এই যে অপটেটিভ সেন্টেন্সের জন্য উইশড দ্যাট হি এই হিটা এস লিখতে হবে কারণ প্রত্যেকটাই প্রোনাউন রেফার করতে হবে তাছাড়া টিচারও তো হি হতে পারে হি আই এম সরি কোশ্চেনটা যেহেতু ছিল মে আল্লাহ উইশ দ্যাট সাবজেক্টটা হবে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ সাবজেক্টের পর মাইট দিতে হবে মাইট কিপ হিম সেফ and that is all of the first exercise. Hello, welcome again. চলো আরো একটি প্যাসেজ নারেশন সলভ করে দেখা যাক so as previous look at the screen and read the passage as you think best. I am giving you 1 minute time. Please pause the video for 1 minute. Your time starts now. Okay, so I guess সবাই পজ দিয়েছো এবং প্যাসেজটা ভালো করে পড়েছো আমি আবারও বলছি কে বলেছে কাকে বলেছে রিমেম্বার সো আমরা থ্রু আউট দ্য প্যাসেজটা দেখেছি দিস ইজ আ সিচুয়েশন অফ আ ভিলেজ ফেয়ার যেখানে এখন তোমার রয়েছে একটা বাবা তার ছেলেকে নিয়ে গ্রামের কোনো ফেয়ারে গেছে যেখানে ছেলেটা অবাক হয়েছে পাপেট শো দেখে So it was the main idea of your direct speech passage. Let's solve the passage narration. Okay. So throughout the passage আমরা দেখেছি দুজন স্পিকারের মধ্যে প্রথম কথাটা বলেছে একটা বাবাকে তার ছেলে জিজ্ঞেস করেছে রিমেম্বার লাইনটা পড়ে দেখেছো বাবা কথাটা স্পিচের ভিতরে ছিল এইরকম কখনো তুমি যদি দেখো তখন বুঝে নিবে বাবা বলে ডেকে বলেছে The rule goes to অ্যাড্রেসিং কথাটা দিয়ে শুরু হবে অ্যান্সারটা হবে অ্যাড্রেসিং হিম অ্যাজ কি বলে ডেকেছে ফাদার এই কথাটুকু তোমাকে নিয়মের মতো করে মুখস্থ করে নিতে হবে বাবা বলে ডেকে বলেছে কে বলেছে শাবাব শাবাব কি করেছে কোশ্চেন করেছে সো WH কোশ্চেন দিয়ে হয়েছে এবং শাবাব কি করেছে আস্কড লুক এট দ্য রুল বরাবরই তোমাকে এই চার্ট মাথার মধ্যে রাখতে হবে যখনই তুমি কোশ্চেনটা দেখছো WH অবশ্যই তুমি যা ছিল তাই লিখে দাও এবং দেখো পরবর্তী সাবজেক্টটা কোথায় রয়েছে কোশ্চেনে কিন্তু ছিল ইজ কিন্তু তুমি ইজ অ্যাভয়েড করে গিয়ে পাপেট শো নিয়ে আসবে সো হোয়াট এ পাপেট শো was এবং অবশ্যই ফুল স্টপ দেওয়ার আগে ভেবে নেবে স্পিকারের কথা আরো আছে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন ইউ ক্যান সি দ্যাট ইনভার্টেড ইজ অলরেডি ক্লোজড and the next speech goes to the speaker when father is replying father কি করেছে so we can put a full stop here and then father look at the direct speech in the let's and you should remember that let's যখনই থাকবে তখনই আমাকে father proposed to লিখতে হবে so this is the main thing আমি বারবার বলছি let's কথাটা থাকলে proposed to লিখতে হবে and the criteria is let কে should করে লিখতে হবে so let's solve father proposed remember proposed to appropriate preposition you cannot avoid to or you cannot miss to whenever you are writing propose then you should use to at the adjacent okay so proposed to him you can put pronoun reference here s for Shabab proposed to him that
কেন দ্যাট লিখেছি? কানেক্টর হিসেবে প্রপোজড টুতে আমাকে দ্যাট লিখতে হবে। দ্যাটের পরে সাবজেক্ট লেটস ছিল, লেটের পরে যখন এস থাকবে তখন ধরে নিতে হবে সেখানে লেটাস রয়েছে। আস কথাটার মধ্যে তুমি কিন্তু নেই, তারা দুজন রয়েছে। উই কথাটা লেখার কারণে কি আমি ঠিক লিখেছি? দেখো তুমি কিন্তু নেই, তো লেটাস মানে তারা দুজন, আমরা এখানে কখনোই উই লিখতে পারবো না, লিখবো হচ্ছে দে। এবং দেটা সাবজেক্ট বানানোর পর শুড ভার্ব লিখতে হবে। খেয়াল করে দেখো, লেট থাকলে শুড লিখতে হবে। তাহলে দে শুড। What was the question? Look at the screen. কোশ্চেনটা ছিল let's go inside the tent. তাহলে they should go inside the tent. এবং অবশ্যই তোমাকে অপেক্ষা করতে হবে এই স্পিকারের স্পিচ শেষ না হওয়া পর্যন্ত, ফুল স্টপ দিতে পারবে না। লুক এট দ্য কোশ্চেন। এখানে কোশ্চেনে একজন স্পিকার একের অধিক কথা বলেছে এবং দুটো কথা বলেছে। আমি বারবার কি বললো সেই ব্যাপারটা খেয়াল করছি, কতবার বললো সেটাও খেয়াল করছি, এবং তোমাকেও এই প্রক্রিয়াটা মনে রাখতে হবে। রিমেম্বার, ওয়ান ফিঙ্গার শুড বি প্লেসড এট ইউর কোশ্চেন হুইচ ওয়ার্ড ইউ আর ন্যারেটিং। যেই ওয়ার্ডটা ন্যারেট করছো আঙ্গুল একটা থাকবে ওই ওয়ার্ডের উপর, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যেতে পারে। ওকে, ইনসাইড দ্য টেন্ট। এবং দ্বিতীয় কথা যোগ করার আগে আমি বলেছি ছোট হাতের অ্যান্ড দিতে। লুক এট দ্য সেকেন্ড লাইন, অ্যান্ড ইউ ক্যান সি, আমরা এইভাবে লিখবো। অ্যান্ড অ্যাডেড দ্যাট দিয়ে আমরা ইউ ক্যান সি কে ন্যারেট করবো। অ্যান্ড অ্যাডেড কেন দিচ্ছি? Look at the sentence. The sentence is definitely assertive. You can see, you is the subject. So, and added that কথাটা দিয়ে আমি আসলে assertive যোগ করছি। Look, that. এবং said বা told যখন সেকেন্ড টাইম হবে তখন তা added হবে। And added that, you টা হয়ে যাবে he, এবং he দিয়ে s, can see হয়ে যাবে could see। And question অনুযায়ী by own eyes, এই বলে বাবা তার কথা শেষ করেছে। সো প্রোগ্রেসিভ ওয়েতে তুমি এভাবেই ন্যারেশনটা পড়ে যাবে। সো দেখো তারপরে কি বলেছে, ছেলেটা খুব অবাক হয়ে গেছে। ওয়াও, আ গার্ল ইজ ড্যান্সিং। কোশ্চেনটাতে বলেছে আ গার্ল ইজ ড্যান্সিং। তাহলে কি করবে তুমি? শাবাব ওয়াও বলেছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তোমাকে এক্সক্লেমেশন দেখেই তো চিনবে, তবে ওয়াও ইজ অ্যান ইন্টারজেকশন, এক্সক্লেমেশনটা দেখেই তুমি চিনতে পারছো। তাহলে শাবাব এক্সক্লেইমড উইথ, অবশ্যই অবাক হয়েছে, ওয়ান্ডার দ্যাট। খেয়াল করে দেখো, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডারকে সিলেক্ট করেছি, দ্যাট দিয়ে কানেক্ট করেছি, এবং ওয়াও এর পুরো সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করে পাস্ট টেন্স করে দেব। তো সেন্টেন্সটা ছিল আ গার্ল ইজ ড্যান্সিং, তাহলে ওয়ান্ডার দ্যাট এ গার্ল ইজটা ন্যারেশন করার পর ওয়াজ হয়েছে, ওয়াজ ড্যান্সিং, ফুল স্টপ। ফুল স্টপটা দিয়ে দিয়েছি কারণ শাবাবের কথা শেষ হয়ে গেছে। এবার তার বাবা বলেছে ইয়েস, এন্ড তোমাকে এখন আরো একটা খুচরা নিয়ম ধরিয়ে দেওয়া হলো। এরকম খুচরা নিয়মের কোনো শেষ নেই। কেউ ইয়েস বলেছে তার মানে ইনডিরেক্ট করে দাও, কেউ হ্যাঁ সূচক উত্তর দিয়েছে, কেউ নো বলেছে তার মানে কেউ না সূচক উত্তর দিয়েছে, দ্যাট ইজ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তার মানে ফাদার রিপ্লাইড ইন দ্য affirmative. It should be mentioned that দা কথাটা কেন এখানে দরকার। রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ কথাটা তোমার মানে শয়তানি প্ররোচনায় বলতে পারো, অথবা তোমার স্লিপ অফ ব্রেইন এটা চলে আসে, রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ লিখে দিলাম, রিপ্লাইড অ্যাফার্মেটিভলি লিখে দিলাম। ইট ইজ নট পসিবল, বিকজ অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ইন কথা কখনো অ্যাডজেক্টিভের আগে বসতে পারে না, তো অ্যাডজেক্টিভটাকে তোমাকে নাউন বানাতে হবে দা দিয়ে। whenever দা প্লাস কোনো নাউন সেটা কমন নাউন, এবং তখনই রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভটা গ্রামাটিক্যালি কারেক্ট হয়েছে। সো ইউ ক্যানট অ্যাভয়েড দা। ওকে, সো রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, এবং তারপরে আমরা কি দেব? দ্যাট। ফাদার কি বলেছে দেখো, ইয়েস আ ডল ইজ ড্যান্সিং বিহাইন্ড দ্য স্ক্রিন দেয়ার ইজ আ ম্যান। দুটো কথা বলেছে। রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ দ্যাট এ ডল ইজ ড্যান্সিংটা হয়ে যাবে ওয়াজ ড্যান্সিং, and added that behind the screen
দেয়ার কথাটা দেয়ার হয়ে যাবে, ইজটা হয়ে গেল ওয়াজ এ ম্যান। That was all of the second exercise. What you can understand now? A narration is a big process where অনেকগুলো জিনিস তোমাকে পরিবর্তন করতে হয়। প্লিজ রিমেম্বার, একদিনে কখনো আমিও ন্যারেশন পারিনি। মনে রাখবে, সকল এক্সপার্ট কোনো না কোনো দিন বিগিনার ছিল। তুমি একদিনই পেরে যাবে কখনো তা ভাববে না। যদি কখনো তুমি ভুলক্রমে কোনো কিছু একবারই পেরে যাও, মনে রাখবে সেটা পোক্তভাবে তুমি পারলে না। সো ন্যারেশন ইজ এ প্রসেস, প্রচুর করতে হবে তোমাকে ন্যারেশন। জেএসসি, এসএসসি এবং এইচএসসি, ইভেন অ্যাডমিশন টেস্ট, সব জায়গাতে, ইভেন চাকরির পরীক্ষা বিসিএস, ন্যারেটিভ স্টাইল ইজ এ কমন গ্রামার। সো প্লিজ রিমেম্বার, ন্যারেশন পারতে গেলে তোমাকে সেন্টেন্সটা বুঝতে হবে। একবার যখন বুঝে যাবে তখন আর তোমার এত টেনশন থাকবে না। শোনো, জেএসসি পরীক্ষাতে কি কি ন্যারেশনের মতো কথাগুলো আসে। টিচার স্টুডেন্টের মধ্যে, বাবা তার ছেলের সাথে, যে কেন পড়াশোনা করছো না, কেন স্কুলে যাচ্ছ না, স্কুলে গিয়েছিলে, বা তোমার পরীক্ষা চলে আসছে, তুমি কি জানো তোমাকে কেন স্কুলে পাঠাচ্ছি। আবার কখনো ভিক্ষুক ভিক্ষা চেয়ে এসে খাবার চাবে, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আমি 2 দিন ধরে কিছু খাইনি। আবার কখনো মা তার মেয়েকে জিজ্ঞেস করবে, তুমি কি ডিনার করেছো, ডিনারের পরে তুমি কি কিছু ফ্রুট খেয়েছো, এক্ষুনি ফ্রুট খাও। আবার কেউ কখনো জিজ্ঞেস করবে, আমার জন্য কি একটা রুম বুকিং করা যাবে, ট্রাভেলার এসে জিজ্ঞেস করলো, তো রিসিপশনিস্ট বলবে, ইয়েস স্যার, আমাদের এখানে এই রুম আছে। দিস আর দ্য কমন টপিকস। তোমাকে এমন কোনো টপিকস দেওয়া হবে না যা তুমি বুঝতে পারবে না। সো প্লিজ স্টার্ট প্র্যাকটিসিং। There is no alternative of practicing to be skilled in narrative style. Thank you very much. দেখা হবে পরবর্তী আরো অন্য কোনো ভিডিওতে।